একটা সময় ছিল যখন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার কোনো সিরিজ খেলা হতো, তখন বাংলাদেশকে নিশ্চিতভাবে সেই সিরিজের ফেভারিট হিসেবে ধরা হতো। কিন্তু দিন দিন বাংলাদেশের ক্রিকেট যেভাবে নিম্নগামী হচ্ছে, এখন আর বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচকে বাংলাদেশকে ফেভারিট হিসাবে বলার কোনো কারণ নেই। অনেকে আমার কথা শুনে হয়তো হাসবেন বা ভাববেন জিম্বাবুয়ের সাথে কি বর্তমান বাংলাদেশ ক্রিকেটারের তুলনা চলে কিনা। কিন্তু বিশ্বকাপ ফুটবলের ভিড়ে হয়তো বাংলাদেশের ক্রিকেটের খবরাখবর কেউ হয়তো তেমন ভাবে রাখতে পারছেন না। তারপরেও আপনাদেরকে একটু জানানোর জন্য আমি আজকের ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে প্রথম যে টেস্ট ম্যাচ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সাথে ছিল, সেটা কিন্তু বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। পরবর্তীতে ওডিআই সিরিজ, 3 ম্যাচের ওডিআই সিরিজের 2টা ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সেখানেও একই পরিবেশ পরিস্থিতি। প্রথম ম্যাচ জিম্বাবুয়ে 142 রানে অল আউট হয়ে যায়। নাহিদ রানা 6টি উইকেট লাভ করে দুর্দান্ত নাহিদ রানা বল করে, কিন্তু বাংলাদেশ সেখানে 125 কি 26 রান অল আউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা একই রেজাল্ট দেখতে পেয়েছি। 248 রানে জিম্বাবুয়েকে বাংলাদেশের বোলাররা আটকিয়ে ফেলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে 134 রান করতে সক্ষম হয়। বাংলাদেশের এই যে ক্রিকেটের নিম্নগামিতা, সেটা কিন্তু বাংলাদেশের আমরা যদি ঘরোয়া লিগ দেখি সেখান থেকে বোঝা যায়। জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কিন্তু ওডিআই সিরিজটা দুর্দান্ত খেলেছে। টি-20 সিরিজটা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে, তবে নিজেদের মাটিতে পেস বোলিং আক্রমণ দিয়ে অস্ট্রেলিয়া টিমটাকে কাবু করেছে। এটা একটা গুড সাইন বাংলাদেশ টিমের জন্য। কিন্তু বহির্বিশ্বে আমরা সচরাচর খুব ভালো খেলে থাকি। আমরা পাকিস্তানের মাটিতে যে তাদেরকে টেস্ট সিরিজ হারিয়েছি, তাদেরকে ওডিআই সিরিজ হারিয়েছি, আমরা সাউথ আফ্রিকায় যে তাদেরকে ওডিআই সিরিজ হারিয়েছি। আমরা কিন্তু বহির্বিশ্বে এখন কিন্তু আমাদের ইংল্যান্ড তাদের সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু যদি আমরা এই সুনামটা ধরে না রাখতে পারি, যদি আমরা জিম্বাবুয়ের মতো টিমের কাছে আমরা যদি টেস্ট ওডিআই তাদের মাঠে আমরা যদি সিরিজ হেরে যাই, পরবর্তীতে আদৌ কি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া টিম তাদের দেশে আমাদের আমন্ত্রণ জানাবে কিনা, এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। সামনে কিছুদিন পরে কিন্তু আমাদের অস্ট্রেলিয়াতে একটা টেস্ট সিরিজ আছে, সেখানে কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত। আপনারা দেখেছেন যে জিম্বাবুয়ে সিরিজে কিন্তু মুস্তাফিজুর রহমান চোটে পড়েছে, লিটন কুমার দাস চোটে আছে। তারপরও তাদের যে একাদশ, বাংলাদেশের যে একাদশ যারা খেলতেছে, তারা কিন্তু লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানের থেকেও কিন্তু খুব একটা যে পিছিয়ে আছে সেটা কিন্তু না। সৌম্য সরকার ঘরোয়া লিগে দারুণ ব্যাটিং করেছে। মোসাদ্দেক হোসেন সৈকত ঘরোয়া লিগে খুব ভালো ফর্মে ছিল। যে জিনিসটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। লাস্ট 8টা ম্যাচে মেহেদী হাসান মিরাজ কিন্তু মাত্র তার ক্যাপ্টেন্সিতে একটি ম্যাচ জিতেছে, সেটা তাও আবার আফগানিস্তানের সাথে। এই 8টা ম্যাচের ভিতরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ছিল, জিম্বাবুয়ের সাথে সিরিজ ছিল, আফগানিস্তানের সাথে সিরিজ ছিল। প্রতিটা ওডিআই সিরিজ কিন্তু আমরা হেরেছি। সো বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন নিয়েও কিন্তু ভাবার এখন সময় চলে এসেছে। যেহেতু মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আমরা কোনো ভালো আশানুরূপ ফল পাচ্ছি না। আমরা কিন্তু টি-20 এবং টেস্ট 2টা ফরম্যাটে 2টা অধিনায়ক লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন রকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তারা যেমন পারফরমেন্স করছে, তেমনইভাবে দলগতভাবে কিন্তু টেস্ট এবং টি-20 আমরা খুব ভালো খেলছি। কিন্তু ওডিআইতে যে ফরম্যাটটা টাইগাররা সব থেকে ভালো খেলতো, সেই ফরম্যাটেই কেন আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু ভাবার এখনই সময়। যদি আমাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে হয় তাহলে ক্যাপ্টেনকে চেঞ্জ করতে হবে, যদি আমাদের প্লেয়ারকে চেঞ্জ করতে হয় তাহলে আমাদের প্লেয়ারকে চেঞ্জ করতে হবে। কিন্তু দিন দিন যদি এইভাবে আমরা জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান তাদের সাথে যদি আমরা সিরিজ হারতে থাকি, তাহলে আমাদের র্যাঙ্কিংটা যেমন তলানিতে চলে যাবে, তেমনইভাবে আমাদের প্লেয়াররা কিন্তু মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। নেক্সট ভিডিও দেখার সবার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।